আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যক্তিটির ছবি দেখছেন, এনার নাম হলো আলী লারিজানি। তিনি ইরানের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, দার্শনিক, সাবেক সামরিক কর্মকর্তা এবং বর্তমান ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে এসএনএসি, তার বর্তমান তিনি প্রধান। তিনি দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতির কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছেন। এবং ছোট করে এর ব্যাকগ্রাউন্ড বললে 1981 সালে যে ইসলামিক লিবারেশনারি গার্ড কর্পস আইআরজিসিতে তিনি প্রথম যোগ দেন। এরপর 1980 থেকে 1988 এই দীর্ঘ সময় তিনি ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। 1994 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান ছিলেন তিনি। দেখুন, দীর্ঘকালীন ইরানের যে পরমাণু কর্মসূচি রয়েছে তার নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তি। ইরানের পরমাণু কর্মসূচির উন্নয়ন এবং প্রযুক্তিগতভাবে পশ্চিমা বিশ্বের সঙ্গে যত ধরনের দর কষাকষি এবং ইরানের শক্ত অবস্থান ধরে রাখা, এর অন্যতম মূল নেতৃত্বে ছিলেন এই ব্যক্তি। খুবই ক্যাপেবল এবং খুবই যোগ্য ব্যক্তি। আর এই জন্যই কিন্তু আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের পূর্বে তিনি জীবিত থাকা অবস্থায় ইরানের ভারপ্রাপ্ত বলতে পারেন আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডার হিসাবে ইনাকেই কিন্তু ন্যস্ত করে গিয়েছেন যে যদি কোনো কারণে আমার কোনো কিছু হয়, নতুন আয়াতুল্লাহ নির্বাচনের আগ পর্যন্ত ইরানের সকল ধরনের সামরিক সিদ্ধান্ত এই আলী রাজানি নেবেন। এই বিষয়ে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল আক্রমণ করেছে এই ব্যক্তি এবং বাজিস যে গ্রুপ রয়েছে তার প্রধানের উপর। রিসেন্টলি ইসরায়েলের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তার বক্তব্যে দাবি করেছেন যে ইসরায়েলের সেই হামলায় আলী রাজানি এবং তার সঙ্গে যে বাজিস গ্রুপের প্রধান রয়েছেন তিনি নিহত হয়েছেন। এখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই দাবি বা ডিফেন্স মিনিস্টারের এই দাবির পরপরই কিন্তু প্রশ্ন উঠছে যে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামরিক ব্যক্তিত্ব প্রকৃতপক্ষ কি নিহত হয়েছেন। দেখুন, ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে তিনি এখনো মারা যাননি, তিনি সুস্থ রয়েছেন। তবে এই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে আশঙ্কাজনক যে হামলার কারণে তিনি হয়তো মারাত্মকভাবে আহত হয়েছেন, নয়তো আহত হয়েছেন, তবে তিনি এখনো মারা যাননি। দেখুন, ইরানের বর্তমান যিনি নির্বাচিত আয়াতুল্লাহ খামেনি রয়েছেন, মোস্তফা আলী খামেনি, মাত্র কয়েক সেকেন্ডের জন্য ইসরায়েলের পূর্বের হামলায় তিনি বেঁচে গিয়েছিলেন। দেখুন, ইসরায়েলের যে ব্লু স্প্যারো ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো হিট করার পূর্বেই প্যালেসের ভেতর তিনি কিন্তু বাইরের যে গার্ডেন ছিল সেখানে হাঁটতে বেরিয়েছিলেন। আর এর জন্যই তিনি ওই যাত্রায় বেঁচে যান, যদিও তার শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত তিনি হয়েছেন। বর্তমানে বিভিন্ন সোর্স যেমনটা দাবি করছে যে মোস্তফা আলী খামেনির উন্নত চিকিৎসার জন্য গোপনে রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার পুতিনের ঐকান্তিকভাবে সহযোগিতায় ট্যাকটিক্যাল প্লেনের মাধ্যমে রাশিয়ায় প্রেসিডেন্ট প্যালেসে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসারত রয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে বিষয়টা অস্বীকার করা হয়েছে যে তিনি ইরানেই রয়েছেন, তবে রাশিয়ায় তিনি যাননি। তবে বাস্তবতা হলো এটা হতে পারে, সেখানে নিরাপত্তা এবং উন্নত চিকিৎসার জন্য এটা হতে পারে। তবে এখানে এই যে আলী রাজানির মৃত্যুর বিষয়টা, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরাও মেনে নিতে পারছেন না। কারণ দেখতে হবে যে ইরানের স্ট্র্যাটেজিটা কি। দেখুন, ইরান কখনো কোনো কিছু লুকায় না। যখনই ইরানের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা নাগরিকরা নিহত হন, সাথে সাথে তার নামের তালিকা এবং সবকিছু তারা প্রকাশ করে। এটাকে তারা জাতীয় গর্ব হিসাবে বিবেচনা করে যে দেশের জন্য তারা নিহত হয়েছেন। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির মতো উচ্চপদস্থ একেবারে টপ লিডার যখন মারা গেছে, সাথে সাথেই কিন্তু তারা স্বীকারোক্তি দিয়েছে যে তিনি মারা গেছেন। দেখুন, আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, এই স্বীকারোক্তি দেওয়ার বিষয়টা সাধারণ কোনো কিছু ছিল না। কারণ ইরানের পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারত, বিদ্রোহ শুরু হতে পারত। আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, এখন মধ্যপন্থীরা সরাসরি রাস্তায় নেমে ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারত। এই ধরনের ঝুঁকি ছিল। তার জন্য কিন্তু তারা লুকিয়ে রাখতে পারত বা আহত বলতে পারত, কিন্তু তারা সেটা করেনি। দেখুন, যেই ইরান ব্যাপক ঝুঁকি নিয়ে সুপ্রিম লিডারের মৃত্যুর ঘোষণা দিয়ে দিয়েছে, সেখানে আলী রাজানি এই নিরাপত্তা প্রধানের মৃত্যুর ঘোষণা দেওয়া, যদি তিনি নিহত হতেন তাহলে এটা কোনো বড় ব্যাপার ছিল না। তাকে রিপ্লেস করার মতো বহু কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছে তার পরের ধাপে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে কেন্দ্র করে আলী রাজানি তার হাতের লেখার একটি পত্র প্রকাশ্যে তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত আলী রাজানির হাত
হাতের লেখা সেই চিঠি, যেখানে তিনি ইরানের যে নৌবাহিনীর সদস্যরা নিহত হয়েছেন তাদের প্রতি শোক বার্তা দিয়ে এই চিঠি তিনি লিখেছেন এবং সেখানে তিনি ফার্সি ভাষায় পরিষ্কারও করেছেন যে তিনি সুস্থ রয়েছেন আল্লাহর রহমতে এবং তার বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন প্রশ্ন হলো যে তার যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে প্রকাশ্যে এসে তিনি যেমনটা ইরানের অন্যান্য কর্মকর্তা, বিশেষ করে ইরানের যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, যেইভাবে বক্তব্য দিচ্ছেন তিনি ভিডিও বক্তব্য দিচ্ছেন না কেন? দেখুন, এটা হলো কৌশলগত একটা গোপনীয়তা। ইসরায়েল কিন্তু এমনটাই চাচ্ছে যে এই সকল নেতারা যাতে প্রকাশ্যে আসে এবং তাদের সহজ টার্গেট হয়, কারণ আলী রাজানি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, বিশেষ করে যেখানে মোস্তফা আলী খামেনি সরাসরি ডিসিশন মেকিং এর অবস্থায় নেই, সেখানে কিন্তু আলী রাজানি বলতে পারেন এখন অঘোষিতভাবে ইরানের সুপ্রিম লিডার। সুতরাং তাকে কোনোভাবে যদি নিবৃত্ত করা যায় তাহলে এই যুদ্ধক্ষেত্রে চেইন অফ কমান্ডের যে সিস্টেম রয়েছে সেটা ভেঙে ফেলার একটা উচ্চ বিলাসী স্বপ্ন ইসরায়েল দেখে। আর এই জন্যই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন ইসরায়েলের হামলায় এই ধরনের গুজব ছড়িয়ে তাকে প্রকাশ্যে একেবারে সহজ টার্গেটে এনে ইসরায়েলের রেঞ্জে আনার এই কৌশল কিন্তু ইসরায়েল হাতে নিয়েছে। ইসরায়েলের যে পাতা ফাঁদ রয়েছে সেখানে পা দেবে না ইরান, আর এই জন্যই কিন্তু তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চেইন অফ কমান্ডের অন্যতম প্রধান আলী রাজানির অবস্থান লুকিয়ে রাখার জন্যই প্রকাশ্যে তাকে আনা হচ্ছে না বা গোপনীয়তা রাখা হচ্ছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, আলী রাজানির মৃত্যুর বিষয়ে অস্বীকার করলেও ইরান এখানে ইসরায়েলের যে দ্বিতীয় দাবি রয়েছে বাজিস ফোর্সের প্রধান তার নিহত হওয়ার বিষয়টা তারা স্বীকার করেছে, যে প্যারামিলিটারি বাজিস ফোর্সের যিনি প্রধান রয়েছেন দীর্ঘ 6 বছর দায়িত্ব পালন করার পর ইসরায়েলের হামলার কারণে তিনি নিহত হয়েছেন। দেখুন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধের বৈধতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে খুদ যুক্তরাষ্ট্রের ভেতর। অলরেডি কিন্তু যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে যারা ন্যাটোর সদস্য বা এর বাইরে এশিয়ার ভেতর, তারা এই যুদ্ধের যৌক্তিকতা কোনোভাবে খুঁজে পাচ্ছে না, যার জন্য ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আর এইবার ডোনাল্ড ট্রাম্প তার নিজ ঘরের থেকেই একটি শক্তিশালীভাবে তাকে প্রত্যাখ্যান করার যে ডিসিশন সেটা পেয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাথে বাংলাদেশের সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার এনসিটিসির যিনি প্রধান রয়েছেন জো কেন্ট, তিনি পদত্যাগ করেছেন। তিনি সরাসরি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে এটির কোনো যৌক্তিকতা নেই। মূলত ইসরায়েলের যে সকল লবিং রয়েছে এবং ইসরায়েলের যে সকল মদতপুষ্ট এমপি রয়েছে বা সিনেটর রয়েছে তাদের উদ্দেশ্য প্রণীত সিদ্ধান্তের কারণেই এই অযৌক্তিক যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়েছে। ইরান সরাসরি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করেনি যে হামলা করতে হবে, আর এই জন্যই তিনি বিবেকের তাড়নায় নিজে এই প্রধান পদ থেকে পদত্যাগ করছেন। দেখুন, এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় আঘাত, কারণ ভবিষ্যতে কোনো যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে সিনেট থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে তিনি যুদ্ধের যে অনুমতি নেবেন সেটা আরও কঠিন হয়ে গেল এবং বর্তমানে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য এই ডোনাল্ড ট্রাম্পের উপর আরও চাপ তৈরি হলো। দেখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি কি করে মোকাবেলা করেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।